আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগসমূহ। এই মামলায় তিনজন আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুন। প্রসিকিউশনের মামলার মূল ভিত্তি হল প্রত্যক্ষ প্রমাণের অপ্রতিরোধ্য শক্তি, সাবেক প্রধানমন্ত্রীর নিজের বক্তব্য, রেকর্ডকৃত অডিও এবং বিভিন্ন স্পষ্ট দিক নির্দেশনা যা তিনি ওই সংকটকালীন দিনগুলোতে দিয়েছেন। এগুলো কোনো পরোক্ষ প্রমাণ নয়, বরং অকাট্য এবং প্রত্যক্ষ প্রমাণ যা সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্দেশ্য ও পরিকল্পনার এক বিরল এবং গোপন জানালা উন্মোচন করে। প্রসিকিউশন মনে করে এই সব নথি এবং অডিও প্রমাণ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত বক্তব্য, নির্দেশনা এবং যোগাযোগ মামলাটিকে শক্ত ভিত্তি দেবে এবং আসামিদের কমন রেসপন্সিবিলিটি অকাট্যভাবে প্রমাণ করবে। শেখ হাসিনার একটি নির্দেশের ভাষা ছিল এরকম। শেখ হাসিনা বলছেন, দরকার নাই, ওটা দরকার নাই, আমি সেনা প্রধানের সাথে কথা বলেছি, ওরা রেডি থাকবে, ঠিক আছে। এখন তো আমরা অন্য করতেছি, ড্রোন দিয়ে ছবি নিচ্ছি এবং হেলিকপ্টার দিয়ে হচ্ছে, মানে কয়েক জায়গায়। অপর প্রান্ত থেকে তাপস বলছেন, তাহলে ওই কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? শেখ হাসিনা, সবগুলোকে অ্যারেস্ট করেছি বলেছি রাত্রে। তাপস, হ্যাঁ পাকড়াও করলে ওদেরকে। শেখ হাসিনা, না, ওটা বলা হয়ে গেছে, ওটা নিয়ে র্যাব, ডিজিএফআই, এনএসআই সবাইকে বলা হয়েছে, যে যেখান থেকে যে কয়টা পারবা ধইরা ফেলো। তাপস, জি। শেখ হাসিনা, ওটা বলা আছে, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েক জায়গায়। তাপস, জি। শেখ হাসিনা, হয়ে গেছে। তাপস, জি, মোহাম্মদপুর থানার দিকে মনে হয় ওরা যাচ্ছে, একটা আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলল। শেখ হাসিনা, মোহাম্মদপুর থানার দিকে? তাপস, হ্যাঁ। শেখ হাসিনা, ওখানে পাঠিয়ে দিক র্যাবরে। তাপস, জি, তাহলে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনও হ্যাঁ। শেখ হাসিনা, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লিথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজাগুলি করবে। তদন্ত প্রতিবেদন এবং মৌখিক লিখিত প্রমাণ পর্যালোচনায় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট সময়ের মধ্যে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন থেকে শুরু করে সারা দেশব্যাপী আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাল মামুন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 3(2)(a) GH ধারা এবং 4(1), 4(2), 4(3) ধারার অধীনে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, যা এই আইনের 20(2) এবং 20(ক) ধারায় দণ্ডনীয়। প্রসিকিউশন এই ট্রাইব্যুনালে প্রমাণ করবে যে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ ছাত্র জনতার আন্দোলন এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন ও নির্যাতনের লক্ষ্যে টার্গেট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নিরীহ ও নিরস্ত্র ছাত্র জনতা, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য দলের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ যারা এই আন্দোলনে অংশ নিয়েছিল তাদের উপর নানাবিধ হামলা, নির্যাতন, দমননীতি, গণগ্রেপ্তার, আইনি হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, সহিংসতা চালায়। আন্দোলনের সমর্থক চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ, অনলাইন সমালোচক, সাধারণ নাগরিকরা এই দমন, পীড়ন এবং গ্রেপ্তার ও হয়রানির শিকার হন। আওয়ামী লীগ শাসনামলে রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক দমননীতি গড়ে তোলা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা অধিদপ্তর DGFI, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CTTC, স্পেশাল ব্রাঞ্চ SB এবং পুলিশের গোয়েন্দারা অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিয়মিত নজরদারি চালাত। বিরোধী মত ও প্রতিবাদ দমন করার কৌশলের হিসেবে তারা একটি বিশেষ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টার NTMC গঠন করে। প্রথমে র্যাবের গোয়েন্দা ইউনিট এবং DGFI এই কার্যক্রম পরিচালনা করত, তখন এর নাম ছিল ন্যাশনাল মনিটরিং সেন্টার। বাইরে থেকে এই প্রতিষ্ঠান অপরাধ শনাক্তের জন্য বৈধ নজরদারি চালায় বলে দাবি করলেও গোপনে এটি ব্যবহার করা হতো বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ, ভিন্ন মতাবলম্বী এবং সরকারের অবৈধ কর্মকাণ্ড প্রকাশকারী ব্যক্তিদের উপর নজরদারির জন্য। বিশেষত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ড্রোন, ফোনে আড়ি পাতা, লোকেশন ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে প্রতিবাদকারীদের শনাক্ত করা হয়, দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ স্থানীয় পর্যায়ে সশস্ত্র ক্যাডার নিয়োগ করে আন্দোলনকারীদের চিহ্নিত করে। এসব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ ও র্যাব, দমন অভিযান, গ্রেপ্তার, সহিংস হামলা চালায়। এইসব কর্মসূচি সরাসরি তৎকালীন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশ এবং তখনকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এবং অন্যান্য রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, তাদের অধীনস্থ কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কার্যকর করা হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রের পূর্ণ শক্তি ব্যবহার করে শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে নজিরবিহীন দমন অভিযান চালায়। পুলিশ, র্যাব, APBN, আনসার, BGB এবং সীমিতভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা বিরোধীদের দমন করতে নিয়োগ দেওয়া হয়। এর পাশাপাশি DGFI, NSI, SB, CTTC গোয়েন্দা শাখা, SWAT ইউনিটকে সাধারণ ছাত্র, সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা সংঘটিত করার জন্য মোতায়েন করা হয়। আওয়ামী লীগের সহযোগী সংগঠন, বিশেষত ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র ক্যাডাররা এই দমন অভিযানে সক্রিয়ভাবে অংশ নেয়।
যা সহিংসতা ও রাষ্ট্রীয় সন্ত্রাস আরও তীব্র করে তোলে। 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সময়ে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এবং শাসক দলের সশস্ত্র ক্যাডারদের হাতে 15 আগস্ট 5 আগস্ট হবে। শাসক দলের সশস্ত্র ক্যাডারদের হাতে আনুমানিক 1400-এর বেশি মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে প্রায় 12 থেকে 13% ছিল শিশু। নিরাপত্তা বাহিনী নির্বিচার মারাত্মক ও কম মারাত্মক উভয় ধরনের অস্ত্র ব্যবহার করে। সামরিক মানের রাইফেল, শটগান, গুলি, রাবার বুলেট, টিয়ার গ্যাস, কিছু কিছু এলাকায় হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং নিরস্ত্র আন্দোলনকারীদের সরাসরি হত্যা করার রিপোর্ট পাওয়া যায়। হাজারো আন্দোলনকারী, পথচারী, সংগঠকদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে শিশু, নারী ও স্বাস্থ্যকর্মীরাও ছিল। শুধু 17 জুলাই থেকে 29 জুলাইয়ের মধ্যে 10,000-এর বেশি গ্রেপ্তারের রিপোর্ট পাওয়া গেছে। গণহারে আটক ব্যক্তিদের উপরে নির্যাতন, যৌন সহিংসতার অভিযোগ ব্যাপকভাবে পাওয়া গেছে। ডিজিএফআই, ডিবি সহ গোয়েন্দা সংস্থাগুলো ছাত্রনেতাদের গুম করার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। আহত আন্দোলনকারীদের হাসপাতাল থেকে জোরপূর্বক আটক করা হয়, চিকিৎসকদের ভয়ভীতি দেখানো হয়, সিসিটিভি ফুটেজ জব্দ করে চিকিৎসা কার্যক্রম ব্যাহত করা হয়। নারী আন্দোলনকারীদের ধর্ষণের হুমকি, শারীরিক নিপীড়ন, সামাজিক হেনস্থার শিকার হতে হয়। এই ঘটনাগুলোর সঠিক তদন্ত শুরু করার পরিবর্তে সরকার নিরাপত্তা বাহিনীকে দায়মুক্তি দেয়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অন্যান্য সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী আওয়ামী লীগ সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদের সহযোগী সংগঠন কর্তৃক পরিচালিত এই সমন্বিত দমন অভিযান আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধের শামিল। প্রসিকিউশন শুরুতেই এটা স্পষ্ট করেছে যে এই মামলার পূর্ববর্তী সরকারের পুরো মেয়াদের সব অপরাধকে অন্তর্ভুক্ত করা হয়নি, বরং এখানে লক্ষ্য স্থির করা হয়েছে গত গ্রীষ্মে সংগঠিত ভয়াবহ ঘটনাবলীর উপর, যখন রাষ্ট্রীয় দমন পীড়নের ঢেউ অন্তত 1400 শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকারী জীবন কেড়ে নেয়। এই বিচার প্রক্রিয়ার লক্ষ্য এবং সীমারেখা সুস্পষ্ট। আমরা জুলাই আগস্ট 2024 সালের গণ অভ্যুত্থানের সেই সব ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার চাই, যাদের জীবন ও স্বপ্ন এই সহিংসতার কারণে নির্মমভাবে ধ্বংস হয়ে গেছে। প্রসিকিউশন 11টি প্রতীকী ঘটনার উপর তার মামলা কেন্দ্রীভূত করবে, যেগুলো অত্যন্ত নিখুঁতভাবে বাছাই করা হয়েছে, যাতে আন্তর্জাতিক আইনে স্বীকৃত দেখাবে যে বেসামরিক জনগণের উপরে সংঘটিত আক্রমণগুলো ছিল ব্যাপক মাত্রার, পদ্ধতিগত এবং সুনির্দিষ্টভাবে পরিকল্পিত। প্রতিটি ঘটনা হবে একটি দৃষ্টিকোণ, যার মাধ্যমে ট্রাইব্যুনাল দেখতে পাবেন রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে সুপরিকল্পিতভাবে এবং ব্যাপক মাত্রায় সংগঠন করা হয়েছে। এই 11টি ঘটনার বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করবে যে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণ, যা রাষ্ট্রীয় নীতির অংশ হিসাবে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করে চালানো হয়েছিল, তা মানবতা বিরোধী অপরাধের সমস্ত শর্ত পূরণ করেছে। আমরা দেখাবো যে দমনমূলক ব্যবস্থাগুলো ইচ্ছাকৃতভাপূর্ণ পরিকল্পিত এবং ব্যাপক মাত্রায় সংগঠিত হয়েছিল এবং অভিযুক্তদের দায় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবং থাকবে না। শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে বর্বরতা স্পষ্টভাবে বলা প্রয়োজন। এই প্রসিকিউশনের মামলা কোনো বিমূর্ত আইনের নীতি নয়, বরং তরুণীদের জীবনে ঘটে যাওয়া জীবন্ত বাস্তবতা। এদেশের ছাত্র তরুণেরা স্বপ্ন, আশা, আদর্শবাদ এবং ভবিষ্যৎ গড়ার অবিচল বিশ্বাসে অনুপ্রাণিত ছিল। তাদের মৌলিক অধিকার, সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার চর্চা করছিল এবং তারা রাষ্ট্রীয় বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল, যা শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে